মধ্যরাতে হঠাৎ করে ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে যায়। এত রাতে আবার ফোন দেয় কে? এক রাশ বিরক্তি নিয়ে ঘুম ঘুম চোখে স্ক্রিনে তাকিয়ে দেখি বাবার নাম্বার থেকে পাঁচটা কল এসেছে। মুহূর্তেই ঘুম উধাও হয়ে গেছে। কি ব্যাপার? যে ব্যক্তি দিনে তো দূরের কথা, সপ্তাহেও একবার ফোন দিয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে না, সে আজ এত রাতে এতগুলো কল দিচ্ছে। ভাবতে ভাবতে আবারও একটা কল আসলো। রিসিভ করতেই ও পাশ থেকে বলে, আলম, একটু তাড়াতাড়ি বাসায় আয়। কেন বাবা, কোনো সমস্যা হয়েছে কি? না, কিছু হয়নি, তবে যেভাবে পারিস যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়। কথাটা বলে ফোন কেটে দিল। বাবার কণ্ঠস্বর শুনে স্বাভাবিকই মনে হলো, বরং একটু হাসি খুশি লাগলো। তারপরেও মনে ভ্রান্ত ধারণা থেকেই যায়, আমার স্বাভাবিক রাখার জন্য যদি কোনো কথা গোপন করে। তা না হলে এত রাতে বাসায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, বাসায় গেলেই বোঝা যাবে। কিন্তু কি করে? এত রাতে তো কোনো গাড়িও পাওয়া যাবে না। অবশ্য উপায় একটা আছে, কিন্তু এত রাতে কাউকে ফোন দিয়ে বিরক্ত করা কি ঠিক হবে? তাছাড়া আর কোনো পথও নেই। অতঃপর বন্ধু নয়নকে ফোন দিলাম। বেশ কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করে বলে, কিরে, এত রাতে ফোন দিচ্ছিস কেন? নয়ন, তোর বাইকটা একটু লাগবে, বাসায় যেতে হবে। এত রাতে বাসায় যাবি? কোনো সমস্যা হয়েছে কি? জানি না, বাবা ফোন করে যেতে বলল। আমি তোদের বাসায় আসছি, তুই বাইকটা বের কর। আচ্ছা ঠিক আছে, বলে নয়ন ফোনটা কেটে দিল। এই না হলে বন্ধু, বন্ধু যদি বন্ধুর বিপদে এগিয়ে না আসে, তাহলে এই বন্ধুত্বের কোনো মানেই হয় না। চোখে মুখে পানি ছিটিয়ে রেডি হয়ে বের হলাম। নয়নের বাসা আমার মেস থেকে বেশি দূরে নয়, পায়ে হেঁটে 10 মিনিটের রাস্তা। পৌঁছানোর আগে থেকেই নয়ন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। ওর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় রওনা দিলাম। নীরব নিস্তব্ধ চারপাশ, ফাঁকা রাস্তা, মাথার উপরে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। বেশ ভালোই লাগছে। এ কি, চাঁদটাও দেখছি আমার সাথে সাথে আসছে। অজান্তেই হেসে উঠলাম। মনে পড়ে গেল শৈশবে কাটানো সেই দিনগুলোর কথা। ছেলেবেলায় চাঁদ দেখতে ভাবতাম সেও আমাদের সাথে চলে। আমরা হাঁটলে সেও হাঁটে, দাঁড়িয়ে গেলে সেও থেমে যায়। কত দুর্দান্ত শৈশব কাটিয়েছি আমরা। কথাগুলো মনে হলে মনটা খারাপ হয়ে যায়। কোথায় হারিয়ে গেল সেই সব দিনগুলো? এসব ভাবতে ভাবতে বাসায় এসে পৌঁছালাম। 1 ঘন্টার রাস্তা মাত্র 40 মিনিটেই চলে এসেছি। বাড়িতে ঢুকে কিছুটা আশ্চর্য হলাম। সবার ঘরে ঘরে আলো জ্বলছে, ভিতরে অনেক মানুষের হইচই শোনা যাচ্ছে। উঠোনে আরও কয়েকটা বাইক দাঁড় করানো আছে। এত রাতে আবার কারা এলো? বাইক রেখে ভিতরে ঢুকে চারপাশ এক নজর দেখে নিলাম। বাচ্চা থেকে শুরু করে সবাই জাগ্রত। ঘরে তাকিয়ে দেখি বেশ কয়েকজন লোক বসে আছে, বাবার সাথে কি যেন আলাপ সালাপ করছে। সঙ্গে চাচারাও তাল মেলাচ্ছে। লোকগুলোকে কখনো দেখেছি বলে মনে হয় না, তবে যেই হোক, এই মুহূর্তে তারা আমাদের মেহমান। অন্যদিকে রান্নাঘরে বাড়ির সব মহিলারাই সেখানেই আছে, রান্না করছে আর বকবক করছে। আমি যে এসেছি সে খেয়াল কি কারোর আছে? এতক্ষণে আমাদের দিকে নজর পড়ল সবার। এক এক করে আসছে আর প্রশ্ন ছুড়ে মারছে। কেমন আছি, কখন এসেছি, আসতে কোনো সমস্যা হয়নি তো, ইত্যাদি ইত্যাদি। আমিও খুব শান্ত গলায় এক কথায় উত্তর দিলাম, সামনে যখন দাঁড়িয়ে আছি দেখতেই তো পাচ্ছ, সবাইকে তো দেখছি ঠিকই আছো, কেউ তো আর মারা যায়নি, তাহলে এত রাতে ডেকে আনলে কেন? কথাটা একটু জোর গলায় বললাম। শুনে মা বলে, আরে বাবা আসতে বল, বাড়িতে মেহমান আছে। কপালে যখন চোখ আছে দেখতেই পাচ্ছি, কিন্তু ওনারা কারা আর এত রাতে কিসের জন্য? মা একটু হেসে বলে, ওনারা তোর বড় মামার সাথে এসছেন বিয়ের সম্বন্ধ নিয়ে। ও তাই বলো, ভালোই হয়েছে, অনেকদিন ধরে বিয়ে খাওয়া হয়নি। তো কার বিয়ে? মাঝখান থেকে ছোট বোন সাদিয়া হাসতে হাসতে বলে, কার আবার? তোমার? এবার নিজের বিয়ে খাবে, কেমন লাগবে ভাইয়া? মানে কি, রাত 3টের সময় বাড়িতে ডেকে এনে সবাই মিলে ফাজলামি করা হচ্ছে? এসব চাচির একসাথে হেসে বলল, শ্বশুরমশাই, ফাজলামির কি আছে? আপনি ছাড়া এই বাড়িতে বিয়ের উপযুক্ত আছে কে? আপনারা কি পাগল হয়ে গেছেন, নাকি আমি পাগল হয়ে গেছি? কিছুই তো বুঝতে পারছি না। আসল ঘটনা কি? তারপর যা শুনলাম তাতে আমার গলা শুকিয়ে গেছে। ঢকঢক করে এক গ্লাস জল পানি খেয়ে নিলাম। আহা, কিছুটা শান্তি পাচ্ছি। আসলে কাহিনীটা হচ্ছে, আমার দুঃসম্পর্কে এক মামাতো বোন, মানে মামার চাচাতো ভাইয়ের মেয়ে।
মামার কোনো মেয়ে সন্তান নেই বলে ছোট থেকে মামার কাছেই রাখতো। নিজের মেয়ের মতন আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছেন। কিছুদিন আগে পারিবারিকভাবে বিয়ে ঠিক করেছিল আমাদের এলাকার একটা ছেলের সাথে। তারিখ অনুযায়ী কাল তার বিয়ে। আর আজ সন্ধ্যায় গায়ে হলুদের পর খবর আসে ছেলের সাথে অন্য একটা মেয়ের 3 বছরের সম্পর্ক। 3 মাস আগে গোপনে বিয়েও করেছে তারা। এই সব কিছু ছেলে তার পরিবারের কাছে গোপন রেখে বিয়েতে রাজি হয়। এখন সেই মেয়ে জানতে পেরে লোকজন নিয়ে ছেলের বাড়িতে এসে উঠেছে। এত কিছু জানার পর কোনো বাবা কি পারবে এমন ছেলের হাতে মেয়েকে তুলে দিতে? অতঃপর বিয়েটা ভেঙে দিতে বাধ্য হন। কিন্তু এদিকে বিয়ের সম্পূর্ণ আয়োজন করা, আত্মীয় স্বজন এলাকাবাসী সবাইকে দাওয়াত করা, এই মুহূর্তে বিয়েটা ভেঙে যাওয়াতে সব আয়োজন ভেস্তে যাচ্ছে। মান সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটার কি হবে? আজ যদি বিয়ে না হয়, কাল সবাই অপয়া অলক্ষ্মী অপবাদ দিয়ে সমাজ থেকে ছিটকে ফেলে দেবে। তাই সব দিক দিয়ে বিবেচনা করে আজ রাতারাতির মধ্যে ছেলে পাত্র খুঁজছে। সেই সুবাদে আমাদের এখানে আসা। শুনেছি বাবাও নাকি রাজিও হয়ে গেছে। আমি সাপ সাপ বলে দিয়েছি এই বিয়ে করতে পারবো না। এ কথা শুনে বাবা সিংহের মতন হুঙ্কার দিয়ে ওঠে। ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপতে শুরু করে, প্রায় কাপড় নষ্ট হওয়ার অপেক্ষা। ছোটবেলা থেকে বাবাকে খুব ভয় পায়। শুধু আমি নই, এই পরিবারের সবাই তার কাছে মাথা নত। তার হুকুমের বাইরে কেউ এক পাও চলতে পারে না। দাদাজানের ইন্তেকালের পর থেকে নবাবের মতন শাসন করে আসছেন। বাবাকে শান্ত করে চাচারা আমাকে বোঝাতে শুরু করলেন, দেখ আলম, ওনারা আমাদের অপরিচিত কেউ নয়। 3 যুগ ধরে আত্মীয়তার সম্পর্ক। আজ ওনারা বিপদে পড়ে আমাদের এখানে এসেছেন। এখন যদি আমরা ওনাদের ফিরিয়ে দিই, মান সম্মান কিছু থাকবে? ওনাদের মান সম্মান আর আমাদের তো একই কথা। তাছাড়া একবার মেয়েটার কথা ভাব, কি ঝড়টায় বয়ে যাচ্ছে মেয়েটার ওপর দিয়ে। তো আমি কি করব? দেশে কি ছেলেপুলের আকাল পড়েছে যে আমাকেই বেছে নিয়েছ? চাইলেই তো যে কারোর সাথে বিয়ে দেওয়া যায় না। গরিব হলেও অন্তত ছেলেটা তো যোগ্য হতে হবে। বাহ, খুব ভালো বোঝেন ওনারা। এই সামান্য জ্ঞানটুকু আগে মাথায় আসেনি? ছেলের সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিলে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। ভুল যখন করেছে এবার ভুলের মাসুল দিক। এসবের মধ্যে আমি নেই। ভাই, ওনাদের কথা দিয়ে ফেলেছে। আর তুই ভালো করেই জানিস তোর বাবা কেমন মানুষ। জীবন থাকতে কখনো কথার খেলাপ করবেন না। তাই বলে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। সবে মাত্র অনার্স শেষ করেছি। ভালোই ভালোই মাস্টার্স করে একটা চাকরি নেব, তারপর না হয় বিয়ের চিন্তা। তাই এই মুহূর্তে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় বলে সোজা আমার রুমে চলে আসলাম। পিছন পিছন ছোট চাচা এসে বলতে শুরু করলো, একটু বোঝার চেষ্টা কর, বিয়ের উপযুক্ত বয়স হয়েছে তোর। আজ না হয় কাল বিয়ে তো করতেই হবে। এখন করলে কি সমস্যা? নাকি অন্য কোনো মেয়ের সাথে তোর সম্পর্ক আছে? ছোট চাচু, কি বলছো এসব? আর কেউ না বুঝুক, আর কেউ না জানুক, তুমি তো আমাকে বোঝো। পড়াশোনা ছাড়া এসব চিন্তাও করতে পারি না আমি। আরে বাবা, আমি তোর ভালোর জন্যই বলছি। মেয়েটা দেখতে শুনতে বেশ ভালো, পড়াশোনাও কম কিসের, ইন্টারমিডিয়েট শেষ করেছে। আর ফ্যামিলির অবস্থাও জানিস, বাবা নেই, বড় ভাই আর মা আছে। ভাইটা 5 বছর ধরে দুবাইয়ে। তাছাড়া সহায় সম্পত্তির দিক থেকে আমাদের চেয়ে কোনো অংশে কম না। তুই যা চাইবি তাই পাবি। যদি বলিস বিয়ের পর দুজনে পড়াশোনা করবি, তাও পারবি। বিদেশে যেতে চাইলে সে ব্যবস্থাও করে দেবে। অতএব আমি মনে করি তোর জন্য ভালোই হবে। তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি কিচ্ছু জানি না বলে রাতে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে এলাম। মাথা নষ্ট করে দিয়েছে, পাগল হয়ে যাব আমি। বাড়ির পিছনে এসে লুকিয়ে একটা সিগারেট ধরালাম। নিজেকে একটু শান্ত করে ভাবতে লাগলাম, বিয়ে করলে হয়তো ভালো হবে, মন্দ না। কিন্তু এতে আমার মন সায় দিচ্ছে না। ইচ্ছার বিরুদ্ধে আমি কখনোই কিচ্ছু করি না। কলেজে কত বড়লোকে সুন্দরী মেয়েদের প্রপোজাল ফিরিয়ে দিয়েছি আমি। স্বপ্ন ছিল মাস্টার্স শেষ করে চাকরি নেব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর ভালো একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করব। আর এখন কিনা অচেনা অজানা একটা মেয়ে। ছোটবেলায় হয়তো দেখেছিলাম, এখন কেমন হয়েছে কে জানে। নামটাও তো ঠিক মনে করতে পারছি না। স্বর্ণা আক্তার হবে হয়তো। এমন একটা মেয়েকে জীবন সঙ্গী হিসাবে ভাবতেও পারছি না আমি। হঠাৎ পিছন থেকে চাচাতো ভাইটা এসে বলে, ভাইয়া তোমাকে ডাকছে, তুই যা, আমি আসছি বলে আর একটা সিগারেট পোড়ালাম। আজ সিগারেটটা যেন অমৃতের মতো লাগছে। ঘরে এসে দেখি মামা দাঁড়িয়ে আছে, অসহায় এতিমের মতন, চোখে পানি ছলছল করছে। কাছে গিয়ে শান্ত গলায় বললাম, কিছু বলবেন মামা?
মামা কাঁদো কাঁদো কণ্ঠে বলে, হ্যাঁ বাবা, তুমি তো সবই জানো, মনে বড় আশা নিয়ে এসেছি। খুব বিপদে আছি বাবা, মান সম্মান সব ধুলোই মিশে যাচ্ছে। এর থেকে মরণও হয়তো ভালো ছিল। আমার কথা না হয় বাদই দিলাম, মেয়েটাকে আমি নিজের মতন করে মানুষ করেছি, কোনো কিছুতে কমতি রাখিনি। আজ চোখের সামনে তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, বাবা হয়ে কি করে সইব বলো? আর তুমিও আমার সন্তানের মতন, বাবা হয়ে আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, আমার মেয়েটাকে বাঁচাও, ওকে গ্রহণ করো বলে বাচ্চাদের মতন হাউমাউ করে কাঁদতে থাকে। মামার কথা শুনে স্তব্ধ হয়ে যায়, মুখে কোনো কথা বলতে পারছি না, বাক্য হারিয়ে ফেলেছি। খানিক চুপ থেকে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। খুশিতে হকচকিয়ে চক্ষু সবার, অচেনা এক চাপা কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, দুই নয়নে শ্রাবণ ধারা নামতে চাইছে। চুপচাপ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে আসলাম। অমনি সব চাচিরা এদিক ওদিক খোঁচা দিচ্ছে আর ইয়ার্কি তো মারছেই। হাসবো না কাঁদবো ঠিক বুঝতে পারছি না, প্রচণ্ড রাগ দেখিয়ে চলে আসলাম। কি থেকে কি হয়ে গেল এটা কিছুতেই মেনে নিতে পারছি না, মাথার চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে, সবই কপালের দোষ। যাই হোক, সেটা ভেবে এখন আর লাভ নেই, নিজের স্বপ্ন আশাকে শেষ করে প্রস্তুত হতে হবে। চাঁদ লুকিয়ে পড়েছে, ভোর হয়েছে অনেকক্ষণ, আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে চারপাশ, কিন্তু আমার মনে হচ্ছে মাত্র সন্ধ্যা নামছে। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, দোকানে এসেছি, চা সিগারেট নিলাম। এদিকে ফোনে অটোমেটিক একের পর এক কল আসছে, বাধ্য হয়ে সুইচ অফ করে দিলাম। কাকে কি বলে বোঝাবো, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এই সব কিছুর জন্য মেয়েটার কি যেন নাম, স্বর্ণা, ওই দায়ী। আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে, ওকে তো আমি দেখে নেব। বাড়িতে ঢুকতেই সব মহিলারা এসে ঘিরে ধরে, টেনে হিঁচড়ে উঠানের এক পাশে একটা পিঁড়িতে নিয়ে বসায়, মুহূর্তের মধ্যে বালতি ভরে পানি আর কোলায় হলুদ নিয়ে আসে। নির্বাক দর্শক হয়ে তাদের কাণ্ড কারখানা দেখছি। মা চাচিরা সহ প্রতিবেশী কয়েকজন ভাবিরা একে একে সবাই হলুদ লাগাচ্ছে। ইতিমধ্যে কাছের কয়েকজন আত্মীয় এসে উপস্থিত হয়েছে, তাদের কয়েকটা সুন্দরী মেয়েও এসেছে। একটু দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে, আবার প্রচণ্ড রাগও হচ্ছে। সবেমাত্র ফাল্গুন মাস পড়েছে, শীত এখনও পুরোপুরি কমেনি। গোসলের সময় পানিটা একটু বেশি হয়ে গেছে, ঠান্ডায় শরীরে কাঁপুনি ধরে গেছে। পাতলা পাঞ্জাবি কি আর মানে, মেয়ের বাড়িতে বসে আছি অনেকক্ষণ, চারপাশের সবাই কেমন হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। বাড়ির মেয়েগুলো একটু পরপর উঁকি দিয়ে দেখে যাচ্ছে, মনে হচ্ছে কোনো সেলিব্রিটিকে দেখছে। নিজেকে স্বাভাবিক করে বিয়ের জন্য প্রস্তুত হলাম। তারপর বিয়ের কাজ সম্পূর্ণ হলো, সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। মাথাটায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আর উনি পাশে বসে সেই কখন থেকে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদেই যাচ্ছে। ন্যাকা কান্নাকাটি একদম ভালো লাগে না, খুবই বিরক্তকর, অসহ্য হয়ে গেছে। ইচ্ছে করছে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। নিজেকে কন্ট্রোল করে খুব শান্ত গলায় কান্না থামাতে বললাম। তারপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কাঁদুক, তাতে আমার কি। সন্ধ্যার পর বাড়িতে এসে পৌঁছালাম। ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে নিলাম। বাড়িতে প্রচুর হইচই, নতুন বউ, পাড়া প্রতিবেশী সবাই এসেছে দেখতে। চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে আসলাম। মনোরম পরিবেশে প্রাণ খুলে স্বস্তির নিঃশ্বাস নিলাম। তারপর বাজারের দিকে আসলাম, এখানেও শান্তি নেই। যেই দেখছে আর বলছে, কি রে আলম, তুই বিয়ে করলি আর আমাদের একটু জানানোর প্রয়োজন বোধ করলি না? তারপর কোথায় বিয়ে করেছি, বউ দেখতে কেমন, ইত্যাদি ইত্যাদি। নিজের বউ নিজেই দেখিনি, এখনো তোদের কি বলবো। এখানে থাকলে মাথা নষ্টই করে ফেলবে ওরা। সিগারেট নিয়ে তাড়াতাড়ি বাজার থেকে চলে আসলাম। রাত 10টা পেরিয়েছে। সিগারেট পুড়িয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। পিছন থেকে বাবা এসে হুঙ্কার দিয়ে বলে, তুই এখানে কি করছিস? নয়ন ফোন দিয়েছে, কথা বলছিলাম। মেয়েটা একা একা রুমে বসে আছে, তাড়াতাড়ি ঘরে যা। ঠিক আছে বলে ঘরে এসে ঢুকলাম। ঘর তো নয়, যেন জাহান্নামে ঢুকছি। বুকে ফু দিয়ে ঘরে ঢুকতেই অবাক হয়ে যায়। নানা রকম ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে ঘরটা। ফুলের গন্ধে মুখরিত চারপাশ, কেমন মাথাটা ধরে আসছে। বিছানায় ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছে স্বর্ণা। আমাকে দেখে বিছানা থেকে নেমে সালাম করতে লাগলো। হয়েছে, আর সালাম করতে হবে না, এমনিতে যা করেছেন জীবনটাই নরক হয়ে গেছে। স্বর্ণা আমার মুখে এমন কথা শুনে হতবম্ব হয়ে যায়।
জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকায়। কত স্বপ্ন ছিল আমার, পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি নিয়ে নিজের পায়ে দাঁড়াবো, তারপর ভালো একটা মেয়ের সাথে চুটিয়ে প্রেম করব, তারপর বিয়ে করে সুখের সংসার করব। মাঝখান থেকে আপনি এসে সব ধূলিসাৎ করে দিলেন। জীবনটাই ধ্বংসস্তূপ হয়ে গেছে শুধু আপনার জন্য। আর কোনো ছেলে পেলেন না, শেষমেশ আমার গলায় এসে ঝুলেছেন। কথাগুলো বলে স্বর্ণার দিকে তাকিয়ে দেখি চোখের পানি ছলছল করছে। কাঁদো কাঁদো কণ্ঠে বলে, তাহলে বিয়ে করেছেন কেন? করেছি শুধু আপনাদের মান সম্মান বাঁচাতে। আজ আপনার বিয়ে না হলে সমাজে মুখ দেখাতে পারতেন না। অলক্ষ্মী অপয়াপ অপবাদ দিত, কেউ গ্রহণ করতো না আপনাকে, মরতে হতো। তাতে আপনার কি? আপনি কেন দরদ দেখাতে গেলেন? সবার মতন আপনিও অলক্ষ্মী অপয়া অপবাদ দিয়ে মৃত্যুর মুখে ছুঁড়ে দিতেন। দেখুন, যা হওয়ার তা হয়ে গেছে, আসলে সবই আমার কপাল। বাবার ভয়ে কিচ্ছু বলতে পারিনি। যাই হোক, বিয়ে যখন করেছি তখন আর এসব ভেবে লাভ নেই। আপনি আমার কাছ থেকে সবই পাবেন, শুধু স্বামীর অধিকার ছাড়া। যতদিন না আপনাকে মন থেকে মেনে নিতে পারবো ততদিন আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো না। রাত অনেক হয়েছে, কান্নাকাটি না করে ঘুমিয়ে পড়ুন। পিছনের বারান্দায় এসে সিগারেট ধরালাম। চাঁদের আলো উপচে পড়ছে চারপাশে। নিস্তব্ধ নীরব চারিদিক, বেশ সুন্দর লাগছে। কতই না স্বপ্ন দেখতাম এই ভরা পূর্ণিমায় কারোর সাথে বসে গল্প করব, দুজনে জ্যোৎস্না বিলাস করব। আর আজ বাসর রাত হওয়া সত্ত্বেও বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকতে হচ্ছে। তাছাড়া মেয়েটারই বা দোষ কোথায়? সেও তো পরিস্থিতির শিকার, যেমনটা আমি। রাত প্রায় 1টার কাছাকাছি। ভিতর থেকে এখনো কান্নার আওয়াজ ভেসে আসছে। মেয়েটা এখনো ঘুমায়নি, বসে বসে কাঁদছে। ওকে এভাবে কথাগুলো বলা উচিত হয়নি আমার। খুব কষ্ট পেয়েছে হয়তো। কোনো মেয়ে বাসর রাতে স্বামীর কাছ থেকে এমন ব্যবহার আশা করে না। প্রত্যেকটা নরনারীর জীবনে বাসর রাত হচ্ছে সবচেয়ে মধুরতম জননী। এই রাত্রি নিয়ে সবারই অনেক স্বপ্ন, আশা, পরিকল্পনা থাকে। যেমন আমার ছিল, তেমনই স্বর্ণারও রয়েছে। লাল বেনারসিতে বধূ সেজে আসবে কারোর ঘরে, লজ্জায় লাল হয়ে ফুলশয্যায় বসে রবে, ভালোবাসার উষ্ণ পরশে কারোর বুকে মুখ লুকাবে, কারোর হাত দুটো ধরে নতুন জীবনের পথ চলা শুরু করবে, নিজের হাতে গুছিয়ে নেবে সব স্বপ্ন, সুখের সংসার। আর আজ এসব ভাবতে নিজের কাছেই খারাপ লাগছে। যেভাবেই হোক, ওকে তো বিয়ে করেছি আমি, ওর সব দায়িত্ব তো আমি নিয়েছি। হাতের জ্বলন্ত সিগারেটটা ফেলে ঘরে প্রবেশ করলাম। খাটের এক কোণায় বসে কাঁদছে। পাশে গিয়ে বসলাম। এই যে এত রাতে কেঁদে কেঁদে মানুষগুলোকে শোনাতে চাইছেন নাকি? কান্নাকাটি বন্ধ করে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। আচমকায় কথাগুলো শুনে একটু বিব্রত হয় সে। কান্না থামিয়ে নিজেকে স্বাভাবিক করে। শান্ত গলায় নমনীয় কণ্ঠে বলে, আপনি ঘুমাবেন না? ঘুমাবো, কিন্তু এক বিছানায় তো আর দুজন ঘুমানো যাবে না। তবে উপায় একটা আছে বলে বিছানা থেকে একটা বালিশ আর চাদর নিয়ে মেঝেতে আসলাম। স্বর্ণা এসে বলে, আরে কি করছেন? আপনি নিচে ঘুমাবেন কেন? এমনিতে আমার জন্য অনেক করেছেন। আমি নিচে ঘুমাচ্ছি, আপনি বিছানায় গিয়ে ঘুমান। আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে, যান শুয়ে পড়ুন। স্বর্ণা চুপচাপ চলে যায়। আমি মেঝেতে চাদরটা বিছিয়ে শুয়ে পড়লাম। এক রাশ ক্লান্তি এসে ভর করেছে শরীরে। কাল ঠিক মতন ঘুম হয়নি, তার উপর সারাদিন যা ধকল গেছে, মুহূর্তেই আঁখিজোড়া বন্ধ হয়ে আসে। ঘুমটা ভেঙে গেল ফুপিয়ে কান্নার আওয়াজে। কি যন্ত্রণায় পড়লাম, একটু শান্তিতে ঘুমাতেও পারছি না। এক রাশ বিরক্তির রাগ নিয়ে তাকিয়ে দেখি আমার থেকে কিছুটা দূরে কেউ একজন মেঝেতে বসে আছে। আবছা আলোয় ঠিক বোঝা যাচ্ছে না। ঘরে তো আমি আর স্বর্ণা ছাড়া আর অন্য কেউ নেই। কিন্তু স্বর্ণা এখন এখানে কি করছে? ওর তো বিছানায় থাকার কথা। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখি ভোর 5:15। রুমে বসে দোয়া করছে, হে সৃষ্টিকর্তা, এই কোন পরীক্ষায় ফেললে আমায়? আমার সাথে কেন এমনটা হলো? কি দোষ করেছিলাম আমি? যত শাস্তি দেওয়ার আমাকে দিতে, আমার জন্য ওনার জীবনটা নষ্ট করলে কেন? কি দিয়ে দেব উদার মহত্বের প্রতিদান? স্ত্রী হবার যোগ্যতা হয়নি আমার, সেবা যত্ন করার অধিকারটুকুও পাইনি আমি। এর চেয়ে বোধহয় মৃত্যুও ভালো ছিল। স্বর্ণার কথাগুলো কেমন ধারালো ছুরি হয়ে বুকে আঘাত হানছে। ওর তো কোনো ভুল নেই, কিন্তু কেন যে আমি এমন করছি তাও জানি না। স্বর্ণা প্রার্থনা শেষ করে উঠে দাঁড়িয়েছে। চুপচাপ শুয়ে দেখছি আমি। জানালা খুলে পর্দাটা সরিয়ে দিতেই একটা দমকা হাওয়া এসে ওর রেশমি চুলগুলো উড়িয়ে দিল। বাহির থেকে আলো এসে পুরো ঘর ভরে গেছে। ধীর পায়ে হেঁটে হেঁটে আমার কাছে এসে দাঁড়ালো।
ঘুমন্ত মানবের ন্যায় শুয়ে রয়েছি। মাঝে মাঝে আর চোখে দেখছি ও কি করে। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর আস্তে করে ডাক দিল, এই যে মশাই উঠুন। একটু নড়ে চড়ে বসলাম, তবে শুনেও শুনিনি কিছু। আবার ডাক দিল, এই যে উঠুন, সকাল হয়ে গেছে, মেঝেতে শুয়ে আছেন, কেউ দেখলে কি বলবে। চোখ খুলে স্বর্ণার দিকে তাকিয়ে বড় ধরনের শক খেলাম। কাল থেকে একটিবারও স্বর্ণার দিকে তেমনভাবে তাকায়নি। এখন কি দেখছি আমি, নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। বউ তো আমার অসম্ভব সুন্দরী। মুখটার কারুকার্য, কাজল কালো আঁখি দুটি বড্ড মায়াবী। গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটজোড়াখানি, কিছুতেই চোখ সরাতে পারছি না আমি। অবাক হয়ে চেয়ে রয়েছি স্বর্ণার বিষয়টা খেয়াল করেছে বোধহয়। মৃদু হেসে বলে, ঘুমালে বিছানায় গিয়ে ঘুমান, আমি এগুলো গুছিয়ে রাখছি। আহা, কি সুন্দর হাসি, গালে টোল পড়ে, যে কোনো ছেলে দেখলেই প্রেমে পড়ে যাবে। এসব ভাবতে ভাবতে বিছানায় এসে অজস্র বিলাসিতায় ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর স্বর্ণা এসে ডাক শুরু করলো, এই যে আপনার চা নিন, ফ্রেশ হয়ে নাস্তা খেতে আসুন। সবাই বসে রয়েছে। চায়ের কাপটা রেখে মুচকি হেসে চলে যায়। অবাক হয়ে চেয়ে রয়েছি, কেন জানি ইচ্ছে করছিল হাতটা টেনে ধরতে, ক্ষুদ্র অলসতায় পারিনি। আচ্ছা, আমি কি তার প্রেমে পড়ে যাচ্ছি, যাকে বলে প্রথম দর্শনের প্রেম? অনেকের কাছে শুনেছি বিয়ের পর বউয়ের প্রেমে পড়ে গেছে, আমিও কি তাই? ধ্যাত, কি সব ভাবছি আমি, কখনো সম্ভব নয়। আর হলেই বা কি দোষ? ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে এসে দেখি সবাই খুব হাসি খুশি আনন্দে মেতে আছে। আমাকে দেখে মা বলে, আয় বাবা, বৌমা নিজের হাতে নাস্তা বানিয়েছে, যা হয়েছে না। পাশ থেকে বাবা বলে, ঠিক আমার মায়ের হাতের রান্নার মতন। স্বর্ণার দিকে তাকিয়ে দেখি প্রশংসায় পঞ্চমুখ হয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, খেয়ে দেখি বলে মুখে নিলাম, বেশ ভালোই হয়েছে, মন্দ না। মাথায় একটা শয়তানি বুদ্ধি এসে গেল, ওয়াক থু বলে ফেলে দিলাম। কি জঘন্য, মুখে তোলাই যায় না। মা আমার অবস্থা থেকে বলে, তোর শরীর ঠিক আছে তো বাবা? আমাদের সবার কাছে ভালো লেগেছে, আর তুই কি বলছিস? আমি ঠিকই আছি, তোমাদের মাথায় গ্যাস্ট্রিক হয়েছে, ভালো ডাক্তার দেখাও। আমার কথা শুনে স্বর্ণার হাসি খুশি মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখে পানি ছলছল করছে। মা স্বর্ণাকে উদ্দেশ্য করে বলে, তুমি ওর কথায় কিছু মনে করো না মা। এদিকে বাবা আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, রাগে দাঁত কিরমির করছে। তাড়াতাড়ি কেটে পড়লাম, নইলে বাবা আমাকে চিবিয়ে খাবে। বাড়ি থেকে বের হয়ে সোজা বাজারে চলে আসলাম। কাজটা ঠিক হয়নি মনে হয়। বেচারি খুব শখ করে প্রথম দিন নাস্তা বানিয়েছে, সবার মন জয় করবে, আর আমি তাতে জল ঢেলে দিলাম। খুব কষ্ট পেয়েছে মনে হয়। তবে বালিকার কাঁদো কাঁদো মুখটা দেখতে বেশ ভালোই লাগছিল। কিন্তু এখন শয়তানির শাস্তি হিসাবে পরোটা চিবাতে হচ্ছে বাজারে। বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়েছে। আত্মীয় স্বজন, এলাকাবাসী যারা বিয়েতে আসতে পারেনি, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আমার বন্ধু বান্ধব সবকটাকে ফোন করে বলে দিয়েছি। প্রথমে একটু রাগ করলেও পরে বুঝিয়ে বলাতে সবাই আসছে। ওরা কেউ পূর্বে কখনো আমাদের বাড়িতে আসেনি, তাই চেনে না বলে বাজারে অপেক্ষা করছি। এত করে নিষেধ করার পরেও গিফটের বোঝা নিয়ে এসছে। দেখে তো সবগুলোই শাড়ি মনে হচ্ছে। ভালোই হয়েছে, বউয়ের 1 বছর শাড়ি লাগবে না। সবাই মিলে বায়না ধরেছে এখন বউ দেখাতে হবে, নইলে আমার নামে মিথ্যে প্রেম কাহিনী রটিয়ে দেবে। মান সম্মান সব চাঁদে যাবে। কি আর করার, নিয়ে আসলাম। স্বর্ণাকে দেখে সবগুলো হাঁ করে তাকিয়ে আছে, মনে হচ্ছে জীবনে কোনো মেয়ে দেখেনি। স্বর্ণাকে ইশারা করে পাশের রুমে চলে যেতে বললাম। স্বর্ণা যাওয়া মাত্র সবগুলোকে ধাক্কা দিয়ে বললাম, ওই, বন্ধুর বইয়ের দিকে এভাবে কেউ তাকায়? নয়ন কাঁচুমাচু মুখে বলে, সরি দোস্ত, আসলে তুই খুব ভাগ্যবান। এমন সুন্দরী বউ কজনের ভাগ্যে জোটে। পারিবারিকভাবে বিয়ে তো দূরের কথা, প্রেম করেও এমন মেয়ে পাওয়া যায় না। বউয়ের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। তবু মুখে বললাম, হয়েছে, আর বলতে হবে না। একথা শুনে নয়ন বলে, দেখ আলম, তোর যদি এতই অপছন্দ হয় তাহলে ডিভোর্স দিয়ে দে, আমি আজই বিয়ে করে নেব। অন্যদিকে কবির শাওন বলে, দূর, আমাকে দিয়ে দে, আমি এখনই নিয়ে চলে যাব নীল দিগন্তে। বালুচরের ওই বেন্না পাথার ডেরায় দুজনে মিলে সুখের সংসার করব। কবি শাওনকে থামিয়ে বললাম, আর বলতে হবে না, দিয়ে দেব, তবে বউ নয়, হাতে হেরিকেন, বুঝেছিস? এবার মাসুদ বলে, বউয়ের জন্য আবার দরদও আছে দেখছি। আমার বউ, আমার দরদ থাকবে না তো কার থাকবে? শত হোক, বিয়ে তো করেছি। কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একে একে সবাই চলে গেছে। আস্তে আস্তে বাড়িটা নীরব হয়ে এসেছে।
রাত প্রায় 11টার কাছাকাছি। নিস্তব্ধ নীরব চারপাশ। বাড়ির সবাই ঘুমে মগ্ন। এতক্ষণে স্বর্ণাও ঘুমিয়ে পড়েছে। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছি আর ভাবছি স্বর্ণার কথা। মেয়েটার মধ্যে অদ্ভুত গুণ রয়েছে। একদিনেই সবার সাথে মিশে গেছে, হাসি আনন্দে মেতে উঠেছে, প্রায় সবার মন জয় করে নিয়েছে, শুধু আমি ছাড়া। আচ্ছা, আমি তো কোনো মেয়েকে ভালোবাসি না, কাউকে আমার পছন্দ নয়। তাছাড়া স্বর্ণা দেখতে অসুন্দর নয়, আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই। তাহলে আমি ওকে মেনে নিতে পারছি না কেন? কেন ওকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করছি? কেনই বা ওকে কষ্ট দিচ্ছি আর নিজেকেও? না, আর ভাবতে পারছি না। সিগারেট ফেলে রুমে এসে দেখি স্বর্ণা গভীর ঘুমে মগ্ন। কি নিষ্পাপ চেহারা, একদম বাচ্চাদের মতন। যে মেয়েকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী। সত্যি স্বর্ণাকে অসম্ভব সুন্দর লাগছে। কপালের ওপর কয়েকটা চুল পড়ে আছে, ইচ্ছে করছে ফু দিয়ে সরিয়ে দিতে। যদি স্বর্ণা জেগে যায় আর আমাকে দেখে ফেলে? ক্ষুদ্র অলসতায় সাহস না পেয়ে চলে আসলাম। মেঝেতে চাদরটা বিছিয়ে শুয়ে পড়লাম। মধ্যরাতে হঠাৎ করে স্বর্ণা এক চিৎকার দিয়ে দৌড়ে এসে আমার ওপর পড়ে। ফাল্গুন মাস চলছে, এ সময় বৃষ্টি বা হালকা ঝড় হওয়াটা স্বাভাবিক। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, সাথে হালকা ঝোড়ো বাতাস, মাঝে মাঝে বিকট আওয়াজে বজ্রপাতও হচ্ছে। সেই শব্দে ভয় পেয়ে দৌড়ে এসে আবার আমার ওপর পড়ে। কি মেয়ে রে বাবা, বজ্রপাতের শব্দে ভয় পাই? এদিকে আমার জীবন শেষ, অনেক ব্যথা পেয়েছি। রাগে ধমক দিয়ে বলি, বাঘটাক তো আর গর্জন দিয়ে আসেনি যে খেয়ে ফেলবে। ধমক দিতে স্বর্ণা উঠে দাঁড়ায়, চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট। ভয়ে ভয়ে বলে, মাফ করবেন, আর কখনো হবে না, বলে দৌড়ে বিছানায় চলে যায়। বুঝতে পারছি ও কেঁদে দিয়েছে, কাজটা একদম ঠিক হয়নি। ভয় পাওয়াটা স্বাভাবিক, আর আমার উচিত ছিল বুকে জড়িয়ে অভয় দেওয়া। আর আমি কি করেছি? আসলে বুঝতে পারছি না। স্বর্ণা আমার কাছে আসলে কেন এমন করি, কি হয়ে যায় আমার? এসব ভাবতে ভাবতে সে রাতে আর ঘুম হয়নি। ভোর রাতেই চোখ দুটি লেগে এসছে। এমনি সময় কাউকে ওয়াশরুম থেকে বের হয়ে যাওয়ার শব্দ পেলাম। স্বর্ণা উঠেছে হয়তো। তারপর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে লাগলো, হে সৃষ্টিকর্তা, ওনার মনটাকে একটু নরম করে দাও, আমাকে ওনার মন জয় করার তৌফিক দাও, ওনার সেবা যত্ন করার সুযোগ দাও, ওনার পরিবারের সব ঠিকমতো সেবা যত্ন করার শক্তি দাও। আমি একটু নড়ে চড়ে ঘুম থেকে জেগে ওঠার ভান করলাম। স্বর্ণা বুঝতে পেরে তাড়াতাড়ি প্রার্থনা শেষ করে উঠে দাঁড়ায়। আমি উঠে জিজ্ঞেস করি, দোয়া করছেন বুঝি? স্বর্ণা হেসে বলে, জি। আপনি করবেন না? করব। তবে কাঁচুমাচু করছি দেখে স্বর্ণা হেসে বলে, দোয়া করতে এত ভাবনা কিসের? জানি, বলে ফ্রেশ হয়ে এসে দোয়া করে নিলাম। আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে চারপাশ। আজকের সকালটা একটু বেশি সুন্দর লাগছে। বসন্ত মানেই রঙিন ভুবন, সাজানো প্রকৃতি। রাতের বৃষ্টিতে ধুয়ে মুছে প্রকৃতিকে অপার সৌন্দর্য রূপ দিয়ে গেছে। বাতাসে ঝড়ে পড়া আমের মুকুল শৈশব মনে করিয়ে দিল। বাসায় আসতে বাবা বলে স্বর্ণাকে নিয়ে তাদের বাড়িতে যেতে, বিয়ের পর নাকি ওখানে দুদিন থেকে আসতে হয়। প্রথমে অনিচ্ছা পোষণ করলেও বাবার শুভ দৃষ্টি দেখে হাঁটু থরথর করে কাঁপে। তাছাড়া স্বর্ণার মনটাও খারাপ হয়ে যাবে ভেবে রাজি হয়ে গেলাম। দুপুরে খাওয়া শেষ করে রেডি হয়ে বের হলাম। স্বর্ণা আজ কালো শাড়ি পরেছে, হাতে কালো চুড়ি আর কপালে কালো টিপ। আমাকে দেখাবে বলে হয়তো, কারণ কালো রংটা আমার খুব পছন্দ। কিন্তু স্বর্ণা জানলো কি করে? হয়তো ছোট বোন সাদিয়া বলেছে, নয়তো আমার ডায়েরি পড়ে জানতে পেরেছে। মাঝে মাঝে হাবিজাবি কাটাকুটি করে কয়েকটা গল্প কবিতা লিখেছিলাম, পড়েছে হয়তো। যাই হোক, কালো শাড়িতে স্বর্ণাকে বেশ মানিয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। বিকেলের দিকে চলে আসলাম স্বর্ণাদের বাড়িতে, আমার মামার বাড়ি, মানে নব শ্বশুর বাড়ি। শ্বশুরমশাই নেই। শাশুড়ি মাকে সালাম করে মামা আর স্বর্ণার বড় ভাই সহ বাড়ির সবার সাথে কথা বিনিময় করে নিলাম। রাতে সবার সাথে খাওয়া দাওয়া শেষে রুমে আসলাম। স্বর্ণা এসে বলে, আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন, আমি নিচে ঘুমাবো। আমি মুচকি হেসে বললাম, তার আর দরকার নেই, দুজনেই বিছানাতে ঘুমাবো, তবে মাঝে কোলবালিশ থাকবে। স্বর্ণা কিছুটা অবাক হলেও মনে মনে খুব খুশি হয়েছে, চেহারায় আনন্দের ছাপ স্পষ্ট। আপনি শুয়ে পড়ুন, আমি আসছি, বলে স্বর্ণার রুম থেকে বের হয়ে যায়। মনে মনে বলি, বালিকা, তুমি যা চাও সবই পাবে, তবে একটু সময় লাগবে। বিছানায় এসে অজস্র বিলাসিতায় ঘুম দিলাম। মধ্যরাতে বুকের ওপর ভারী কিছু অনুভব করলাম, তবে তুলতুলে নরম। আশ্চর্য, কোলবালিশ তো এমন হওয়ার কথা না।
চোখ খুলে তাকিয়ে দেখি কোলবালিশ বিছানার এক সাইডে পড়ে আছে, আর স্বর্ণা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। ঘুমের ঘোরে এসে পড়েছে হয়তো। স্বর্ণার ভার সইতে কিছুটা কষ্ট হচ্ছে। ভাবছি ওকে কি ডাক দেব নাকি আস্তে আস্তে সরিয়ে দেব। মনটা নিষেধ করলো, বেচারের ঘুমটাও ভাঙবে আর ভীষণ লজ্জাও পাবে। এর চেয়ে থাক না, এভাবে তো ভালোই লাগছে। মেয়ে মানুষ এতটা কোমল হয় তা আমার জানা ছিল না। স্বর্ণার চুল থেকে মুগ্ধকর ঘ্রাণ এসে মাতাল করে দিচ্ছে। অজানা এক অনুভূতিতে হারিয়ে যাচ্ছি। সকালে ঘুম ভাঙলে দেখি স্বর্ণা নেই, আগে উঠে পড়েছে হয়তো। ফ্রেশ হয়ে রুমে এসে বসা মাত্র স্বর্ণা নাস্তা নিয়ে আসলো। আজকে স্বর্ণাকে খুব লাজুক লাজুক লাগছে, লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। আহারে, বেচারে যখন দেখছে আমার বুকে মাথা রেখে শুয়ে আছে তখন কি অবস্থা হয়েছে। লাজুক মুখে বলে, আপনার উঠতে দেরি হচ্ছে বলে সবাই খেয়ে নিয়েছে, তাই এখানে নিয়ে আসলাম। মুচকি হেসে বললাম, ভালো করেছো। আচ্ছা, নাস্তা তুমি বানিয়েছো? স্বর্ণা বলে, না, আপনি তো আমার হাতে রান্না খান না, বিশ্রী, জঘন্য, মুখে তোলাই যায় না। স্বর্ণার কথা শুনে চুপ করে বসে আছি। কি বলবো, সেদিন তো শয়তানি করে বলেছি। আজ বড্ড ইচ্ছে করছে তার হাতে রান্না খেতে। আমার চুপ থাকা দেখে স্বর্ণা বলে, খাবেন, বানিয়ে আনবো? মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। বড্ড খুশি হয়েছে মেয়েটা, দ্রুত চলে যায়, কিছুক্ষণের মধ্যে নাস্তা বানিয়ে নিয়ে আসে। আসলেই বউয়ের হাতে জাদু আছে। স্বর্ণা প্রশংসায় পঞ্চমুখ হয়ে বসে আছে। স্বামীর কাছে থেকে রান্নার তারিফ শুনতে কার না ভালো লাগে। আমি খাচ্ছি আর স্বর্ণা অবাক চেয়ে দেখছে। হঠাৎ মনে হলো স্বর্ণা কি খেয়েছে। জিজ্ঞেস করলাম, তুমি খেয়েছো? সে চুপ করে বসে আছে, তার নীরবতা আমাকে বুঝিয়ে দিচ্ছে সে খায়নি। প্লেটটা স্বর্ণার দিকে এগিয়ে দিয়ে বললাম, আমার খাওয়া হয়ে গেছে, এগুলো নিয়ে যাও, আর হ্যাঁ, তুমিও খেয়ে নাও। স্বর্ণা চুপচাপ মাথা নাড়িয়ে চলে যায়, কিন্তু রান্নাঘরে না গিয়ে পাশের রুমে ঢোকে। মনে সংশয় জাগে। এসে দেখি স্বর্ণা আমার রেখে দেওয়া অবশিষ্ট খাবারটা খাচ্ছে। চোখ থেকে অশ্রু জল গাল বেয়ে বেয়ে পড়ছে, তবে চেহারায় আনন্দের ছাপ স্পষ্ট। ভাবছি মেয়েটা এতটুকুতেই কতটা খুশি হয়েছে জানি না, স্ত্রীর অধিকার পেলে কতটা খুশি হবে। স্বর্ণাকে কিছু বুঝতে না দিয়ে রুমে চলে আসলাম। সবার সাথে গল্প গুজব হাসি আনন্দে দিনটা ভালোই কেটে গেছে। রাতে ঘুমানোর সময় বিছানায় শুধু একটা বালিশ নিতে বললাম। স্বর্ণা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? নিজের বালিশ আর মাঝে কোল বালিশ থাকা সত্ত্বেও যদি আমার বুকে ঘুমাও, তাহলে এগুলো রেখে লাভ কি? স্বর্ণা নিচু স্বরে বলে, ভুল হয়ে গেছে, মাফ করবেন, আর কখনো এমন হবে না। আপনি চাইলে আমি নিচেই ঘুমাবো। স্বর্ণার কাছে এসে হাত দুটো ধরে বলি, ভুল তো আমার হয়েছে, না বুঝে অকারণে এতদিন তোমাকে কষ্ট দিয়েছি, স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করেছি। আসলে তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। স্বর্ণা চুপচাপ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন সে ভুল কিছু শুনছে। তুমি চেয়েছিলে না আমার মন জয় করতে? শুধু মন জয় করনি, আমার বুকে ভালোবাসার বীজও রোপণ করে দিয়েছ। সত্যি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আজ আমি বলছি তোমায়, একটু ভালোবাসা দেবে কি আমায়? হবে কি আমার স্ত্রী, আমার সন্তানের মা? স্বর্ণায় লজ্জায় মুখ বাঁকিয়ে বলে, আপনি বোঝেন না? বুঝি তো, বলে টান দিয়ে আমার সাথে মিশিয়ে নি। স্বর্ণা আমার বুকে মুখ লুকিয়ে ফেলে। পাগলিটাকে এভাবে বুকের মধ্যে লুকিয়ে রাখবো সারা জীবন। সকালে ঘুম ভাঙে স্বর্ণার ডাকে। তাকিয়ে দেখি দাঁড়িয়ে চুল মুছছে, মুখে মুচকি হাসি। আজকে স্বর্ণাকে অন্যরকম লাগছে। ওর চেহারায় চঞ্চলতা আর লাবণ্যতা বেড়ে গেছে। অসম্ভব সুন্দর লাগছে ভেজা চুলে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় রওনা দিলাম। আজও স্বর্ণা কাঁদতে চেয়েছিল, তবে আমি ওকে কাঁদতে দিইনি। জীবনে আর কোনো দিনও দেব না। বাসায় সেই সবার সাথে হাসি আনন্দে মেতে উঠেছে। সবাই যেন স্বর্ণাকে পেয়ে প্রাণ ফিরে পেয়েছে, এমনটাই মনে হচ্ছে। 2 বছর পর স্বর্ণার কোল জুড়ে একটি মেয়ে সন্তান এসেছে। মেয়েটার নাম রেখেছি তুলি, স্বর্ণা আক্তার তুলি। তুলি একদম স্বর্ণার মতোই দেখতে হয়েছে। তুলিকে নিয়ে আমাদের দাম্পত্য জীবন বেশ সুখে শান্তিতেই কাটছে। সেদিনের অনিচ্ছাকৃত ঘটনাটাই আমার জীবনটাকে সুখের স্বর্গ করে দিয়েছে। আমাদের জীবনে এমন অনেক কিছুই অনিচ্ছাকৃত ঘটে যায়। আমরা ভাবি অচেনা অচেনা একজনকে নিয়ে সুখী হতে পারবো। আরে, সব সময় সব কিছু নিজের মতন হতে হবে এমনটা নয়। যদি সে আপনার মনের মতন না হয়, তবে আপনার মতন করে নিন, নয়তো আপনি তার মতন হয়ে যান। দেখবেন সুখ শান্তি আপনার দোরগড়ায় কড়া নাড়বে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো
তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।